আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ফেসবুকের ওদেরটা থেকে চেক করে নেই, ওরা দেখতে পাচ্ছে নাকি ঠিক মতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আরিফিন। ভাইয়া সানডে কি আর ক্লাস নিছিলা? না, সানডেতে নেওয়া হয়নি। ও আচ্ছা, সো এখন তাহলে আমরা শুরু করে দেই। এই যে চেক পয়েন্ট কোশ্চেন গুলো ফার্স্ট এগুলো দেখবো, দেন এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলো প্রত্যেকটা 1 বাই 1 আমরা সলভ করব আর কি। সো এখন ফার্স্টে 7B লিনিয়ার অ্যাসেলারেটর কি পার্টিকেল অ্যাসেলারেটরের এটা পেজ নাম্বার 89। তো পেজ নাম্বার 89 এর কোশ্চেন নাম্বার 1 কি বলতেছে, why do electrodes in a linear accelerator get progressively longer? ওই যে আমাদের টিউবগুলা progressively লম্বা কেন হয়? বিকজ আমরা কি বলছিলাম, এটার অ্যানসার অলরেডি দিছিলাম যে the charged particle have to spend equal amount of time in each tube, তাইলে জানি কি করতে পারে, তাহলে যেন একটা টিউব থেকে আরেকটা টিউবে যাইতে সময় ওই যে অল্টারনেটিং পাওয়ার সাপ্লাই যেটা আছে না, যে এসি সাপ্লাই, ওইটা যেন কি করতে পারে সুন্দর মতো, জাস্ট when the charged particle is about to leave one tube and go into the other one, তখন যেন কি করতে পারে সুন্দর মতো যেন পোলারিটিটা চেঞ্জ করতে পারে। তো এখন এই রিলেটেড এখানে অ্যানসার তারা কি বলছে, তো তাহলে যত অ্যাসেলারেট করবে তত স্পিড বাড়বে না, তো তাহলে বেশি স্পিড ওয়ালা পার্টিকেলকে সেম টাইমের জন্য যদি তুমি টিউবের মধ্যে রাখতে চাও, তোমার কি করতে হবে, টিউব গুলাকে লম্বা বানাইতে হবে। এই যে the particles are getting faster and faster, so তাহলে the PD switches at a fixed frequency, so to ensure that PD switch at the mid tube every time, tubes must get progressively longer. ওয়ালাইকুম আসসালাম আরজু। ওয়ালাইকুম আসসালাম নাজমুল শাকিব। আচ্ছা, তো তাহলে যে ব্যাপারটা বললাম যে কেন আমাদের টিউবগুলা প্রোগ্রেসিভলি লম্বা হবে, বিকজ এই যে একটা টিউব থেকে আরেকটা টিউবে গেলে পরে কি করবে, কাইনেটিক এনার্জি গেইন করবে না, মানে কি ভেলোসিটি বাড়বে। তো তাহলে পরে তখন এই টিউবে যতটুকু টাইম স্পেন্ড করতেছে, এই টিউবে যদি সেম টাইম স্পেন্ড করতে হয়, এখানে তো ভেলোসিটি বেশি, তো তাহলে ইন অর্ডার টু স্পেন্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম ইন দ্যাট টিউব অ্যাজ ওয়েল, কি দরকার হবে, উই উইল নিড আ লঙ্গার টিউব। ওকে, সো তাহলে এই ব্যাপারটা, দেন এখানে এই যে এই গ্যাপ দিয়ে পাস করতে সময় ভেলোসিটি আরো বাড়লো, তো তাহলে এখানে ইন অর্ডার টু কিপ দ্য চার্জ পার্টিকেল ইনসাইড দ্য টিউব ফর ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম, তো এটার জন্য কি করতে হবে, ওইটার জন্য তখন আরো আমাদের আরো লম্বা টিউব লাগবে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও একটু একটা মিনিট। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সরি, এই ভার্সিটির স্যার কল দিছে। এখন কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। সরি, স্যার কল দিয়ে তো রাখতেছেই না, আর স্যারদের কোচিং এর কথা বললে পরে স্যাররা আরো চেতে যে ছেলে খারাপ সারাক্ষণ খালি কোচিং এ ক্লাস করে, নিজে পড়ালেখা করে না এমন। আচ্ছা, সো তাহলে ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 এটা গেল। এখন কোশ্চেন নাম্বার 2 যদি আমরা দেখি, এখানের মধ্যে কি বলতেছে, লরেন্সের সেকেন্ড সাইক্লোট্রন ওয়াজ 25 সেন্টিমিটার ইন ডায়ামিটার। তো তাহলে সাইক্লোট্রন একটা যার ডায়ামিটার দেওয়া আছে কত, 25 সেন্টিমিটার। ওকে, তো এখন বলতেছে and accelerated protons to 1 mega electron volt, তো তাহলে প্রোটন গুলার
এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এখন ফার্স্টে এ তে বের করতে বললো যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দিস প্রোটনস। এখন এই যে প্রোটন গুলাকে যে অ্যাসেলারেট করে কত এনার্জি দেয়, 1 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি দেয়। তো তাহলে প্রোটন গুলার ভেলোসিটি কত এটা বের করতে বলছে। সো আমরা যদি এটা দেখি, এটা কত, পেজ নাম্বার 89 কোশ্চেন নাম্বার 2। আমরা এটা নোটপ্যাডের মধ্যে করি। আচ্ছা, সো পেজ নাম্বার 89 কোশ্চেন নাম্বার 2। তো এখন কোশ্চেন নাম্বার 2 এর এ, কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি হলো 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তো মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত, 1 × 10⁻⁶, আর ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিলে পরে 1.6 × 10⁻⁹। তো এটা হলো তোমার কাইনেটিক এনার্জির ভ্যালু। সো এখন এই কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি, দিস কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার। সো এখন half mv squared is equal to 1 into 10⁶ into 1.6 into 10⁻⁻19। তো এখন এখানে থেকে যদি ভেলোসিটির ভ্যালুটা বের করি, তো 2 into 1 into 10⁶ into 1.6 into 10⁻⁻19 divided by mass, প্রোটনের মাস কত, 1.67 into 10⁻⁻27 কেজি। এখন এই জিনিসটা পুরোটা রুট ওভার, তো এটা এই জিনিসটা পুরোটা রুট ওভার করলে পরে কত আসবে, ওইটা হবে আমাদের ভেলোসিটি অফ দা প্রোটন। তো এখন এখানের মধ্যে ভেলোসিটি অফ দা প্রোটন উইল কাম আউট টু বি সামথিং লাইক 1.4 into 10⁻⁷ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1.4 into 10⁻⁷ মিটার পার সেকেন্ড আসবে হলো প্রোটনের ভেলোসিটি। এরপরে বি নাম্বারে কি বলতেছে, ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ দিস প্রোটনস। তো তাহলে প্রোটনের ভেলোসিটি বের করছে, সো ভেলোসিটি বের করলে মোমেন্টাম বের করা কোনো ব্যাপার হবে, ম্যাসের সাথে ভেলোসিটি মাল্টিপ্লাই করে দিলে চলে আসবে। সো তাহলে এটার জন্য অ্যানসার আসবে কত, ভেলোসিটি হলো উপরেরটা মাল্টিপ্লাইড বাই ম্যাস কত, ম্যাস হলো 1.67 into 10⁻⁻27 কেজি। এটা করলে পরে বি নাম্বারের অ্যানসার, দ্যাট ইজ মোমেন্টাম পেয়ে যাব। এরপর কি বলতেছে সি নাম্বারে, সি নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ লরেন্স ইউজড ইন দিস সাইক্লোট্রন। যে এই সাইক্লোট্রনের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কত ছিল এটা বের করতে বলছে। অ্যাজিউমিং দ্য প্রোটন, হ্যাঁ, সিতে প্রবলেম, কোনটায়, সিতে প্রবলেম, 2C তে। আচ্ছা দেখাইতেছি, সমস্যা নাই। তো এখন বলতেছে ভেরি এজ অফ দ্য মেশিন। তো তাহলে ব্যাপারটা হলো এরকম যে মেশিনটা, এই যে তোমার সাইক্লোট্রন, তাই না, সরি, এই হলো তোমার সাইক্লোট্রনটা। তো এখন এই সাইক্লোট্রনের একদম কোণা দিয়ে, যে একদম হাইয়েস্ট ডায়ামিটার, বেসিক্যালি হাইয়েস্ট ডায়ামিটার ধরে এরকম যাবে। তো এখন ডায়ামিটার অফ দা সাইক্লোট্রন কত বলছে, 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। তো তাহলে রেডিয়াস কত হবে, এটার হাফ, তাই না আরিফিন? জি ভাইয়া। তো তাহলে the radius will be 12.5 সেন্টিমিটার। তো তাহলে এই যে সার্কুলার পাথে মুভ করতেছে, why is the proton moving in a circular path? Because it is inside a magnetic field, তাই তো? এটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে দেখে সে কি করতেছে, একটা সার্কুলার পাথে মুভ করতেছে। আচ্ছা, তো এখন we know the radius of a charged particle moving in a magnetic field is equal to mv by bq, right? তো তাহলে এখানে থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এটাকে সাবজেক্ট করে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বের করব। এটা কঠিন কিছু ছিল আরিফিন? উপরে হলো একটু আগে যে মোমেন্টাম বের করছিল, মোমেন্টাম ডিভাইডেড বাই রেডিয়াস হলো তোমার 12.5 into 10⁻⁻2। কি করলাম, সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, ঠিক আছে আরিফিন? জি ভাইয়া। তো চার্জ হলো 1.6 into 10⁻⁻19। তো তাহলে পরে উপরে হলো মোমেন্টাম, which was what, the momentum was 2.3 into 10⁻⁻20। তো তাহলে the momentum was 2.3 into 10⁻⁻20। এরপরে এটাকে যদি এই রেডিয়াস আর চার্জ দিয়ে ডিভাইড দেয়, তো তাহলে পরে কত আসে যদি ক্যালকুলেট করো, 2.3 into 10⁻⁻, 1.15
1.15 1.15 টেসলা, তাই তো? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট কি টেসলা না? হ্যাঁ, বাট ভাইয়া জি ভাইয়া। কিন্তু অ্যান্সারের মধ্যে 0.85 টি লেখা ছিল। 0.85 দেখে 0.58। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে কোন একটা ভুল গেছে, কোন জায়গাটায়? এট দ্য ভেরি এজ অফ দ্য টিউব দিয়ে যাবে, কি বলে, এট দ্য ভেরি এজ অফ দ্য সাইক্লোট্রন দিয়ে যাবে। সো তাহলে ডায়ামিটার যদি হয় 25, সো তাহলে রেডিয়াস হবে 12.5। সো তাহলে রেডিয়াস তো আমরা জানলাম, চার্জ হলো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, 1.15 আসে দেখি, 12.5 into 10 to the power -2 into 1.6 into 10 to the power -19। এমন কেন আসলো? .58 মোমেন্টামের অ্যান্সার তো মিলছিল নাকি? জি ভাইয়া, মিলছিল মোমেন্টামের অ্যান্সার প্লাস ভেলোসিটির অ্যান্সার দুইটাই মিলছিল। আচ্ছা, ওরা তাহলে মোস্ট প্রবাবলি ডায়ামিটারটাকেই রেডিয়াস হিসেবে নিয়ে দেন ক্যালকুলেট করছে। দেখি এখানে যদি 12.5 না বসাই, ইয়ে বসাও 25 বসাও, তাহলে পরে কত আসে? তাহলে 0.575 আসে। তো 0.575, তো 0.58 বানাইছে ওরা। তো এখন এখানে ওদের অ্যান্সারে তো এটা তাহলে সমস্যা আছে, এটা তো আসলে ডায়ামিটার নিলে পরে তো ভুল হবে, এটা তো আসলে রেডিয়াস নিয়ে কাজ করতে হবে, বুঝছো? তো তাহলে পরে এটা 12.5 দিয়ে যেটা আসে ওইটাই কারেক্ট হওয়া উচিত, ঠিক আছে? তাহলে পরে এটা আমি চেক করে আরেকবার দেখে তোমাদেরকে বলবো, কিন্তু বেসিক্যালি 1.15 টেস্ট হওয়া উচিত, বুঝতে পারছো? জি ভাই। কিসের জন্য? ওরা ডায়ামিটার নিয়ে কাজ করলে তো হবে না, ইদার ওদের কোয়েশ্চেনের মধ্যে ইনফরমেশনটা ইয়ে দেওয়া, আর না হলে পরে ওখানের মধ্যে ডায়ামিটারের জায়গায় আর কি রেডিয়াসের জায়গায় ভুলে ওরা ডায়ামিটার বলছে, ওর ইকুয়েশনে ভুল বসাইছে, যে অ্যান্সারে ভুল দিছে যে কোনো একটা। ওকে, প্রথমে আমি এটা ঠিকভাবেই করতেছিলাম, তুমি যেভাবে করতেছিলে ওইভাবেই করতেছিলাম, পরে অ্যান্সার ভুল আসছে দেখি, পরে তোমার কাছে বলছি যে প্রবলেম। আচ্ছা, সো ঠিক আছে। তো সি নাম্বারের অ্যান্সার এইটাই থাকবে, 1.15 এ থাকবে। পরে আমরা ওইটা চেক করে দেখবো যে আসলে এটা অন্য কোনো অ্যান্সার হয় নাকি, যে ওদের অ্যান্সারের সাথে এরকম কিভাবে ওরা করছে ওটা দেখবো নি। ওরা মোস্ট প্রবাবলি এই ভুলটা করছে যে রেডিয়াসটাকে ডায়ামিটার হিসেবে ধরছে, সো তাহলে ওখানে যে ওদেরটা হাফ আসছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, বুঝতে পারছো? এখন জি বি ভাইয়া। কি বলতেছে? ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ভোল্টেজ দ্যাট লরেন্স হ্যাড টু অ্যাপ্লাই টু অ্যাচিভ দিস প্রোটন অ্যাসেলারেশন। সো তাহলে ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু BQ divided by 2 pi m. So তাহলে 1.15 into 1.6 into 10 to the power -19 divided by 2 pi into mass of proton হলো 1.67 into 10 to the power -27। তো তাহলে পরে এটা যদি আমরা বসাই, তো তাহলে পরে কত আসে? 1.15 into 1.6 into 10 to the power -19 divided by 2 pi into 1.67 into 10 to the power -27। সো তাহলে পরে ফ্রিকোয়েন্সি আসে 17.5 মেগাহার্টজ। 17.5 into 10 to the power 6 হার্টজ। তো তাহলে পরে 17.5 মেগাহার্টজ আসে ফ্রিকোয়েন্সি। আর ওরা যেহেতু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ হাফ ধরছে, তো তাহলে ওদের অ্যান্সারে হাফ আসছে মনে হয়। এই যে ওদের এখানে ফ্রিকোয়েন্সিটা ওইটার হাফ,
যে এই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি তারা বের করছে, বুঝছো? আমাদের অ্যান্সার আসছে কত? 17.5 মেগাহার্টজ। সো তাহলে 17.5 কে হাফ করলে পরে তখন এটা পাবা 8.8। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, মেগাহার্টজ এ লেখা কি জরুরি? না, পাওয়ারে লিখলে পরে সমস্যা নাই, ইনটু 10⁶ লিখলেও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, সো এখন এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে দ্য লার্জ হ্যাড্রন কলাইডার LHC ইজ আ জায়ান্ট সার্কুলার অ্যাক্সেলারেটর নিয়ার জেনেভা ইন সুইজারল্যান্ড। দ্য LHC ওয়েবসাইট has some facts about it. কি কি জিনিস? The circular ring has a circumference of 27 কিলোমিটার। সো তাহলে সার্কামফারেন্স হলো 27 কিলোমিটার, তো সার্কামফারেন্স ইউজ করে আমরা রেডিয়াস বের করতে পারবো যদি লাগে। Then each proton goes around over 11,000 times per second. সো তাহলে এক সেকেন্ডে 11,000 বার রোটেট করে। তো তাহলে ফ্রিকোয়েন্সি কত এটা তো বুঝতে পারতেছি, পার সেকেন্ডে যত রোটেশন হবে দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস ইন 1 সেকেন্ড, ওইটা না? তো তাহলে নাম্বার অফ কমপ্লিট রোটেশন করতেছে এক সেকেন্ডের মধ্যে 11,000 বার। এখন বলতেছে কি ইচ প্রোটন হ্যাজ 7 × 10⁻12 ইলেকট্রন ভোল্ট, মানে 7 টেরা ইলেকট্রন ভোল্ট অফ কাইনেটিক এনার্জি। 7 টেরা ইলেকট্রন ভোল্ট অফ কাইনেটিক এনার্জি আছে। তো এখন এখানের মধ্যে বলতেছে এ নাম্বারে কি জিনিস, যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দিস প্রোটনস। তো তাহলে এই প্রোটন গুলোর স্পিড কত? একটু আগে আমরা যেটা দেখলাম কাইনেটিক এনার্জি জানি, সো তাহলে হাফ mv² ইজ ইকুয়াল টু এইটা। তো এখন এখানে থেকে ভেলোসিটি বের করব। এরপর বলতেছে ক্যালকুলেট হাফ mv² ফর দিস প্রোটনস ইউজিং এমপি, যে mass of proton is equal to 1.67 × 10⁻27 কেজি। সো তাহলে হাফ mv² তো এখানে কাইনেটিক এনার্জি, এটা কি? এটা হলো আমাদের জুলে চাইতেছে মোস্ট প্রবাবলি কাইনেটিক এনার্জি, যে এখানের মধ্যে কি চাইছে? হ্যাঁ, জুলের মধ্যে। যে ফার্স্টে তো আমরা এটা বের করলাম স্পিড ভেরি ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। তো তাহলে আমরা যা ক্যালকুলেশনে করতেছি সবই আসলে ভুল হইতেছে। কেন? বিকজ ম্যাসটাকে তো আমরা কনস্ট্যান্ট ধরছি, কিন্তু ম্যাস তো আসলে কনস্ট্যান্ট না। ম্যাস তো আসলে লাইটের স্পিডের কাছাকাছি গেলে পরে ম্যাস বাড়বে না রিলেটিভিস্টিক ইফেক্টের জন্য। সো তাহলে পরে এখানের মধ্যে একটু ভুল ক্যালকুলেশন আছেই। তো এখন ওই ওয়াইজ কাইনেটিক এনার্জি হলো এটা। তা এখন 7.4 × 10⁻11 জুল এটাকে কি করছে? 4.6 × 10⁸ ইলেকট্রন ভোল্টে কনভার্ট করছে। আচ্ছা, এখানের মধ্যে দেখি ফার্স্টে বি নাম্বারে কি বলছে দেখো, ক্যালকুলেট হাফ mv² ফর দিস প্রোটনস ইউজিং এমপি, যে mass of proton equal to 1.67 × 10⁻27 কেজি। সো তাহলে এইটা দিয়ে যদি কাইনেটিক এনার্জি বের করি তো তাহলে পরে কত আসে? হাফ mv² দিয়ে যদি আমরা কাইনেটিক এনার্জি বের করি তো তাহলে পরে কত আসে ওই জিনিসটা বলতে বললো। আচ্ছা, এখানে ওরা যেহেতু সেকেন্ডটাতে হাফ mv² নিয়ে করতে বলছে, সো আমরা অন্য একটা কাজ করি। এই নাম্বারে কি করা যায় বলো তো আরিফিন? এই নাম্বারে আরেকটা ওয়েতে স্পিড বের করা যায় না? কিভাবে? স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, তাই তো আরিফিন? জি ভাইয়া। তো তাহলে এখানের জন্য ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই t। 1/11,000 করলে স্পিড মানে টাইমটা বের হয়ে যায় না? হ্যাঁ, ওখানের মধ্যে আমরা টাইম পিরিয়ড যদি বের করতে চাই তো তাহলে পরে ওরকম করতে পারবো। অর এই কাজ করা যায় যে সার্কামফারেন্স কত? 27 কিলোমিটার। এখন 27 কিলোমিটার আর এই সার্কামফারেন্সটাকে এক সেকেন্ডে কয়বার কভার করতেছে? 11,000 বার। আর টাইম কত লাগতেছে এটা করতে? 1 সেকেন্ড। সো তাহলে এটা করলে পরে তখন বের করা যায় যে 2.7 কি বলে কত আসে এটা? 27 × 10⁻³ ইনটু 11,000। তো তাহলে পরে 2.97, যে 2.97 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো তাহলে পরে এই জিনিসটা হলো ফার্স্টে স্পিড বের করলাম।
এখন বললো যে হাফ mv স্কয়ার দিয়ে কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত হয় এটা বের করতে বলছে। সো তাহলে এটার সাথে হাফ ইনটু মাস অফ প্রোটন হলো 1.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 করলাম, ইনটু ভেলোসিটি মাল্টিপ্লাই করলে পরে যা আসে। তো এখন এটা করলে আসলো কত? 7.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিট কম আছে, তো নেক্সটটায় জয়েন করো, ওখানের মধ্যে দেখাইতেছি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমরা যেই ভেলোসিটি বের করছিলাম ওই ভেলোসিটির সাথে ম্যাস যখন মাল্টিপ্লাই করছি তখন দেখলাম যে দা কাইনেটিক এনার্জি ইজ কত? 4.6 টেরা ইলেকট্রন ভোল্ট। কিন্তু আসলে কত টেরা ইলেকট্রন ভোল্ট পায়? 7 টেরা ইলেকট্রন ভোল্ট। সো তার মানে কি, ভেলোসিটি তো 2.97 ইনটু 10 টু দি পাওয়ার 8 এর বেশি হইতেই পারবে না। সো তাহলে পরে ভেলোসিটি যা বের করছে এটা ঠিকই আছে। তো ভেলোসিটি বের করা ঠিক আছে, তো তাহলে পরে কাইনেটিক এনার্জি তাও কেন মিলতেছে না আরিফিন? বিকজ ম্যাসটাকে যে আমরা কনস্ট্যান্ট ধরছি, যে ম্যাসটাকে যে 1.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ধরছে, এখানের মধ্যে সমস্যা আছে। কি সমস্যা? যে এখানের মধ্যে বলতেছে যে সি নাম্বারে, how does your answer to B compare with the 7 tera electron volt of kinetic energy the protons are given through the potential difference acceleration? So তাহলে এখানে ডিফারেন্সটা কত? 4.6 এর সাথে ওইটা আমরা মাইনাস করলাম, 7 এর সাথে মাইনাস করে দেখলাম যে এত কাইনেটিক এনার্জির ডিফারেন্স। তো তাহলে এই কাইনেটিক এনার্জি যে আমরা বেশি পাইতেছি, এই কাইনেটিক এনার্জি বেশি পাওয়ার রিজনটা কি, আর এই কাইনেটিক এনার্জিটা আমাদের কোন থ্রুতে আসতেছে? দিস ইজ ডিউ টু দ্য ইনক্রিজ ইন ম্যাস। কেন? বিকজ অফ রিলেটিভিস্টিক ইফেক্ট। সো তাহলে এই কথাটা এখানের মধ্যে বলতেছে যে which is several orders magnitude smaller than 7 tera electron volt. তো এক্সপ্লেনেশনটা কি? The high speed protons have significantly greater mass than 1.67 into 10 to the power minus 27 kg. কেন mass বেশি? Because of the relativistic increase in mass at speed near the speed of light. So তাহলে যেহেতু প্রোটন গুলো এত হাই ভেলোসিটি গেইন করে, তো ওই এত হাই ভেলোসিটি গেইন করলে পরে কি হবে? The velocities when it comes very close to the speed of light, তখন যায় mass increase করা শুরু করে। বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে পার্টিকেল অ্যাসেলারেটরের চেক পয়েন্ট কোশ্চেন গুলো গেল। আমরা তো এখানে কোশ্চেন নাম্বার 2 অলরেডি আগেই করছিলাম। কোশ্চেন নাম্বার 1 এ বলতেছে কি, এক্সপ্লেইন ওয়াই আয়োনাইজেশন ইজ ইম্পর্টেন্ট ইন দ্য অপারেশন অফ গাইগার-মুলার টিউব। কেন আয়োনাইজেশনটা ইম্পর্টেন্ট? বিকজ আয়োনাইজেশন হইলে পরে না তখন আমরা কি পাবো, যে গাইগার-মুলার টিউবের মধ্যে কি হয়, আমরা যে রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে যে পড়ছিলাম, গাইগার-মুলার টিউবে কি হবে, আয়োনাইজিং রেডিয়েশন যে ঢুকলো, এই যে আয়োনাইজিং রেডিয়েশন যে এন্টার করছে, আয়োনাইজিং রেডিয়েশন এন্টার করলে কি হবে, সে ভিতরে নিউট্রাল পার্টিকেলদেরকে আয়োনাইজ করবে, মানে নিউট্রাল পার্টিকেলের থেকে ইলেকট্রন নিয়ে নিবে। সো নিউট্রাল পার্টিকেল যখন নাকি চার্জড হয়ে যাবে, সে ইদার ক্যাথোডের কাছে যাবে আর অ্যানোডের কাছে যাবে, ডিপেন্ড করে যে সে কেমন টাইপের চার্জ হইলো। তো তাহলে ক্যাথোড আর অ্যানোডে গেলে তখন একটা ডিটেক্ট আমরা করতে পারবো। তো এখানে আয়োনাইজেশনটা কেন দরকার, এখানে কি বলতেছে, the ions created can be detected electrically, okay, and causing ionization is a common property of fast moving ion particle. তো তাহলে আয়োনাইজেশন হইলে পরে কি হবে, আয়ন ফর্ম করবে, এন্ড আয়নদেরকে ইজিলি ক্যাথোডে বা অ্যানোডে ডিটেক্ট করা যাবে। এন্ড আয়োনাইজেশনটা হলো ফাস্ট মুভিং চার্জড পার্টিকেলের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যে ওরা বেশিরভাগই এরকম টাইপের বিহেভিয়ার শো করে। ঠিক আছে, তো এই জিনিসটা কোশ্চেন নাম্বার 2 তো আমরা আগের ক্লাসে করছিলাম। এখন কোশ্চেন নাম্বার 3। ভাইয়া টুটা একটু বুঝাতে পারবে আবার? কোশ্চেন নাম্বার 2, হুম। কোশ্চেন নাম্বার 2 তে এখানে কি হয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 2 এর এখানের মধ্যে বলতেছে যে the red and yellow tracks show the creation of electron and positron, identify which track is electron, magnetic field হলো into the page। এখন দেখো তোমার চার্জ পার্টিকেলটা আর তোমার ট্র্যাকটা কোন জায়গায়, একদম পুরা ডিটেক্টরের মাঝখানে। এইখানে হঠাৎ করে আমাদের
একটা ইলেকট্রন আর একটা পজিট্রন আসলো, তো তাহলে এতক্ষণ কোন ট্র্যাক আমরা কেন পাই নাই? যে সে কোন একটা জায়গা দিয়ে তো ঢুকছে, ইদার এই দিক থেকে আসছে আর এই দিক থেকে আসছে আর এই দিক থেকে আসছে আর এই দিক থেকে আসছে, যে কোন একটা জায়গা দিয়ে তো আসছে প্রথমে পার্টিকেলটা, তো ওখানে কোনো ট্র্যাক নাই। হঠাৎ করে এখানে এসে দুই দিকে এরকম স্পাইরাল করে করে দুইটা আমরা এরকম প্যাটার্ন পাইতেছি, যে একটা এইদিকে গেল একটা এইদিকে গেল। তো তাহলে পার্টিকেলটা, মেইন পার্টিকেলটা কোন জায়গা থেকে আসছে? আর মেইন পার্টিকেলটা আসছে যে তার কোন আমরা ট্র্যাক কেন পাইলাম না আরিফিন? জানি না ভাই। বিকজ ওই পার্টিকেলটা হলো নিউট্রাল। প্রথমে যে পার্টিকেলটা এন্টার করছে পার্টিকেলটা হলো নিউট্রাল। ওই নিউট্রাল পার্টিকেলটা এই দিক দিয়ে আসছিল, নিউট্রাল পার্টিকেলটা এখানে এসে এই পয়েন্টে এসে কি হয়েছে, একটা প্রোটন কি বলে একটা ইলেকট্রন আর একটা পজিট্রনে স্প্লিট হয়ে গেছে। তো এখন ইলেকট্রন আর পজিট্রন তারা সামনের দিকে মুভ করতে নিতেছিল। কোন দিকে মুভ করতে নিতেছিল? ফ্রম রাইট টু লেফট, ঠিক আছে? ইলেকট্রন আর পজিট্রন রাইট থেকে লেফটে যাওয়া ট্রাই করতেছিল, এন্ড এই সময় একজন ইলেকট্রন নাকি পজিট্রন এখন আমরা জানি না, একজন আপওয়ার্ড একটা ফোর্স পাইছে আর আরেকজন ডাউনওয়ার্ড একটা ফোর্স পাইছে। তো এখন তুমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করবা। ফার্স্টে এই জিনিসটা বলো যে একটা ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? ইলেকট্রন মুভ করতেছে রাইট থেকে লেফটে, সো তাহলে কারেন্টের ডিরেকশন কোনটা? অপোজিট ডিরেকশন না? তো তাহলে ওইরকম। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, তো তাহলে তোমার পার্টিকেলটা মুভ করতে নিতেছিল টুয়ার্ডস লেফট, তো তাহলে পার্টিকেলের মুভমেন্ট এইদিকে আছে এতটুকু আমরা জানি। এখন দেখো রেড পার্টিকেলটা নিয়ে যদি চিন্তা করি আরিফিন, রেড পার্টিকেল নিয়ে চিন্তা করি, তো তাহলে রেড পার্টিকেলটা কোন দিকে ফোর্স ফিল করতেছে বলো তো? রেড পার্টিকেলটা কোথায় গেছে, উপরে নাকি নিচে? উপরে গেছে। তো তাহলে কোন দিকে ফোর্স পাইতেছে ম্যাগনেটিক ফিল্ডের থেকে? উপরের দিকে। উপরের দিকে। তো তাহলে ফোর্সের ডিরেকশন হলো এইদিকে, এটা বুঝলা? ফোর্সের ডিরেকশন এইদিকে। আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য পেজ না? ইনটু দ্য পেজ। সো তাহলে বলে দিছে তো ইনটু দ্য পেজ আর ফোর্স হলো উপরের দিকে। সো তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে আসে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যদি ইউজ করো, কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হয়? লেফট সাইডে। লেফট সাইডে। লেফট সাইডে আসে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিলা, তোমার ফার্স্ট ফিঙ্গার ইনটু দ্য পেজ আর থাম্ব হলো উপরে, তো ও তাহলে না, রাইট সাইডে যাইতেছে। রাইট সাইডে। সো তাহলে তোমার পার্টিকেলটা মুভ করতেছে যেদিকে, কারেন্টের ডিরেকশনটা কি তার উল্টা না? তো তাহলে এটা কেমন টাইপের পার্টিকেল? ইলেকট্রন। এইটাই হলো ইলেকট্রন, যে সে হলো এই পার্টিকেলটা মুভ করতেছে হলো লেফট, রাইট থেকে লেফটে, কিন্তু কারেন্টের ডিরেকশন কোন দিকে আসতেছে? লেফট টু রাইট। তাহলে পার্টিকেল যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে যদি কারেন্ট হয়, সো তাহলে পার্টিকেলটা হলো নেগেটিভলি চার্জড। সো তাহলে এখানে ইলেকট্রন আর পজিট্রনের মধ্যে নেগেটিভলি চার্জড কে? ইলেকট্রন। ইলেকট্রন। সো তাহলে কে ইলেকট্রন, লাল পার্টিকেলটা নাকি ইয়েলো পার্টিকেলটা? লালটা। লালটা। সো তাহলে ইলেকট্রন ইজ দ্য রেড পার্টিকেল। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটা খুব, এটাতে রিজন জিজ্ঞেস করলে আমরা কি বলবো? রিজন জিজ্ঞাসা করলে কি বলবো? এখানের মধ্যে বলবো যে অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, the direction in which the red particle is moving is opposite to the direction of current. ঠিক আছে? is opposite to the direction of current. so তাহলে direction of current এর opposite direction এ গেলে পরে তাহলে কি হইতেছে? পার্টিকেলটা হলো নেগেটিভলি চার্জড। সো তাহলে যে পার্টিকেলের অপশন দেওয়া পজিট্রন আর ইলেকট্রন, সো এই দুটো পার্টিকেলের মধ্যে নেগেটিভ চার্জ কে? ইলেকট্রন। সো তাহলে রেড পার্টিকেলটা হলো একটা ইলেকট্রন। জি ভাই বুঝছি। এখন
এই 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু ওই যে তোমাদেরকে গরিলা ফিজিক্সের যে ভিডিও দিছিলাম ওখানের মধ্যে কিন্তু এটা সে সুন্দর মতো এক্সপ্লেন করে শেষও করছে। এখানের অ্যানসারটা খুবই ইন্টারেস্টিং। কেমন? ফার্স্টে দেখো কি বলতেছে। বলতেছে figure F was taken by Carl Anderson and published in Physical Review in March 1933 as evidence for a positively charged particle with the mass of an electron. তো তাহলে সে কে? ইলেকট্রনের সমান মাস কিন্তু পজিটিভ চার্জ। এটা কোন পার্টিকেল হয় যে মেইন পার্টিকেলের ম্যাসের সমান ম্যাস থাকে কিন্তু চার্জটা হয় অপোজিট? অ্যান্টি পার্টিকেল না? জি ভাইয়া। তো তাহলে সে কি করছে? হি ডিসকভার্ড দ্য পজিট্রন। তো তাহলে ইলেকট্রনের সমান ম্যাস কিন্তু চার্জটা হলো অপোজিট। তো তাহলে এটা কি? এটা হলো এটা পজিট্রন। তো এখন বলতেছে the dark gray bar in the middle picture is lead. তো তাহলে এই যে এইটা হলো lead, ইয়েলো কালারের এটা হলো lead। তো এখন বলতেছে কি? is a lead absorber that removes about 2/3 of the particle's energy. তো তাহলে পার্টিকেলটা যখন নাকি lead এর ভিতর দিয়ে যাবে কি হবে? পার্টিকেলের এনার্জি কমে যাবে, বিকজ lead এর ভিতর দিয়ে যাইতে নিলে তখন কি হবে? lead কে আয়োনাইজ করতে করতে তার এনার্জি কমে যাবে না? তো তখন পার্টিকেলের কাইনেটিক এনার্জি কমে যাবে আর পার্টিকেলের মোমেন্টাম কমে যাবে। এখন বলতেছে explain how you can tell that the particle is moving upwards in the picture. যে পিকচার দেখে কিভাবে তুমি বুঝতে পারতেছো যে পার্টিকেলটা নিচে থেকে উপরে যাইতেছে? পার্টিকেলটা নিচে থেকে উপরে যাইতেছে নাকি উপর থেকে নিচে যাইতেছে, এটা আমরা কিভাবে বুঝবো? এইটা জিজ্ঞাসা করলো যে তুমি কি বুঝতেছো নাকি যে পার্টিকেলটা কোন দিক দিয়ে এন্টার করছে? ট্র্যাকটা তো আমরা দেখতে পাইছি যে ট্র্যাকটা কেমন, দিস ইজ দা ট্র্যাক, তাই না? এটা হলো ট্র্যাক। সো তাহলে পরে এখন পার্টিকেলটা কি নিচে থেকে উপরে যাইতেছে নাকি উপর থেকে নিচে যাইতেছে, এটা তুমি কিভাবে বুঝবা? এটার অ্যানসার কি পারছো তোমরা কেউ? না ভাইয়া, এখানে এটা স্কিপ করছি ভাইয়া। হ্যাঁ, বুঝি নাই। স্কিপ করছি ভাইয়া। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদের অ্যানসারটা বেসিক্যালি কি হবে দেখো। তোমার এই যে ট্র্যাকটা আর উপরেরটা যদি আমি গ্রিন কালার দিয়ে ড্র করি, এই যে ট্র্যাকটা, এই দুটো ট্র্যাকের মধ্যে কোনো ডিফারেন্স দেখো তোমরা? গ্রিনটা একটু বেশি কার্ভড লাগতেছে। গ্রিনটা একটু বেশি কার্ভড লাগতেছে, তো তার মানে গ্রিনটার কি রেডিয়াস কি বড় নাকি ছোট? ছোট হয়ে গেছে। গ্রিনটার রেডিয়াস কমে গেছে আর রেডটা একটা বিগার সার্কেল। সো তাহলে রেডটার কি রেডিয়াস বড়। সো তাহলে গ্রিনটার রেডিয়াস হলো ছোট, রেডটার রেডিয়াস হলো বড়। সো তাহলে এটা দিয়ে আমাদের লাভটা কি? এটা দেখে আমরা কি বুঝলাম আরিফিন? তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিলাম, রেডিয়াস দিয়ে আমাদের চিন্তা করতে হবে। সো এখন এটা দিয়ে আমরা কি বুঝলাম? নিচে রেডিয়াস বড়, উপরে রেডিয়াস ছোট হয়ে গেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? রেডিয়াসের সাথে কাকে রিলেট করা যায়? ফোর্স। ফোর্স না, সেন্ট্রিপিটাল রেডিয়াসের ফোর্স। সাথে মোমেন্টাম। মোমেন্টাম। ঠিক আছে, যে তোমার এই জিনিসটা তো কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর চার্জ অফ দা চার্জ পার্টিকেল, এখানে তো কোনো চেঞ্জ নাই। সো এখন লেডের ভিতর দিয়ে যখন নাকি যাবে তখন কি হবে? মোমেন্টাম কমে যাবে না? তো মোমেন্টাম কমে গেলে পরে তখন রেডিয়াসটাও কমে যাইতেছে। তো এর জন্য তখন আরো একটা ছোট রেডিয়াসের সার্কুলার পাথে মুভ করতেছে। আর যখন নাকি এনার্জি বেশি ছিল, যে নিচে যখন নাকি ছিল তখন কি রেডিয়াসটা বড়। তো রেডিয়াস বড় মানে কি? মোমেন্টাম বেশি। সো তাহলে তখন তার এনার্জি বেশি ছিল, মোমেন্টাম বেশি ছিল। এন্ড যখন নাকি সে লেডের ভিতর দিয়ে পাস করছে তখন রেডিয়াসটা ছোট হয়ে গেছে। সো রেডিয়াস ছোট হয়ে গেছে মানে কি? মোমেন্টাম কমে গেছে। সো তাহলে এখান থেকে বোঝা যাইতেছে যে পার্টিকেলটা নিচে থেকে উপরে গেছে।
যে এখানে থেকে যদি অ্যানসারটা দেখো তারা কি বলতেছে, রেডিয়াস অফ কার্ভেচার ইজ অফ দ্য ট্র্যাক ইজ স্মলার অ্যাবভ দ্য লেড বার। সো তাহলে উপরে যে লেডের ভিতর দিয়ে পাস করার পর লেডের উপরে কি রেডিয়াসটা হলো ছোট। সো তাহলে সো পার্টিকেল ইজ স্লোয়ার অ্যাবভ। কেন? বিকজ লোয়ার মোমেন্টাম or smaller momentum basically. তো তাহলে মোমেন্টাম কমে গেছে কার ভিতর দিয়ে? যে লেডের ভিতর দিয়ে যে। সো তাহলে সো মাস্ট হ্যাভ ট্রাভেলড আপওয়ার্ডস থ্রু দ্য লেড। তো তার মানে নিচে প্রথমে এনার্জি বেশি ছিল, দেন লেডের ভিতর দিয়ে যাইতে সময় তখন এনার্জি কমে গেছে, তো এর জন্য লেডের উপরে রেডিয়াসের ভ্যালুটা কমে গেছে আর কার্ভেচার বেড়ে গেছে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে এইটা ছিল আমাদের বেসিক অ্যানসারটা। দেন এর পরেরটা তো হেড্রন কলাইডার, এটা তো বলছে যে আমরা পরে করব, এটাটা আমরা পরে দেখব। এখন আমাদের এক্সাম প্র্যাকটিস কোশ্চেন। এখন এখানে এক্সাম প্র্যাকটিস কোশ্চেনের নাম্বার 1 এ কি বলতেছে, an electron moving at 2.05 into 10 to the power 4 kilometer per second is made to move in a circular path by a 0.98 Tesla magnetic field applied perpendicular to its velocity. আচ্ছা, তো বলতেছে রেডিয়াস অফ দা সার্কেল। তো তাহলে r is equal to mv by bq, এটা দিয়ে বের করে ফেলবো। তো তাহলে ভেলোসিটি জানি, কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ জানি, ইলেকট্রনের মাস জানি, ইলেকট্রনের চার্জ জানি। সো তাহলে রেডিয়াস বের হয়ে যাবে। 2 নম্বরে কি বলতেছে, the diagram shows the track of a charged particle traveling in a bubble chamber detector in which the magnetic field goes into the page. ঠিক আছে? সো তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ইনটু দ্য পেজ যায়। তো এখন এখানের জন্য বলতেছে কি পার্টিকেলের চার্জটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা বের করতে হবে, এন্ড পার্টিকেলটা কি এ থেকে বি তে যাচ্ছে নাকি বি থেকে এ তে যাইতেছে এটা বলতে হবে। সো ফার্স্টে একটা জিনিস তো বুঝতে পারতেছে, পার্টিকেলটা কি করতেছে, এ থেকে বি তে যাচ্ছে। কেন? বিকজ এর এখানে রেডিয়াসটা হলো বড় এন্ড বি এর ওইদিকে রেডিয়াসটা কি হইতেছে, কমে যাইতেছে না। সো তাহলে যত সেই সার্কুলার পাথে মুভ করতেছে তত কি আয়নাইজেশন করে করে বাবল চেম্বারের ভিতর দিয়ে যায়, মানে কি সে আয়নাইজেশন করতে থাকে। এর জন্যই তো ট্র্যাকটা দেখতে পাই। নিউট্রাল পার্টিকেলের ট্র্যাকটা একটু আগে যে বলছিলাম আরিফিন, দেখতে পাই না। কেন নিউট্রাল পার্টিকেলের ট্র্যাক দেখতে পাই না? বিকজ সে তো কোনো আয়নাইজেশন করবে না। সে কোনো আয়নাইজেশন না করলে তার কোনো ট্র্যাকও দেখবো না। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, তো তাহলে পার্টিকেলটা এ থেকে বি তে যাচ্ছে। তো তাহলে ইদার অ্যান্সার হবে এ অর বি। তো এখন পার্টিকেলটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তো এখন এখানের মধ্যে দেখো পার্টিকেলটা এইদিকে যাইতেছিল, যে এ থেকে বি তে যাইতেছে মানে কি উপরে যাচ্ছে, তখন কোন দিকে ফোর্স পাইতেছে? ইট ইজ ফিলিং আ ফোর্স উপরের দিকে ও টুয়ার্ডস রাইট, তাই না? তো তাহলে রাইট। পার্টিকেলটা মুভ করতেছে ওই দিকে এন্ড ফোর্স পাইতেছে টুয়ার্ডস রাইট। আর ম্যাগনেটিক ফিল্ডটা কি ইনটু দা পেজ, তাই তো? ইনটু দ্য ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দা পেজ আর ফোর্স হলো টুয়ার্ডস রাইট। সো তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে কারেন্টের আছে? ডিরেকশন আপওয়ার্ডস। কারেন্টের ডিরেকশন আপওয়ার্ডস। ফোর্স হলো ও না, টুয়ার্ডস রাইট। তো তাহলে থাম্ব হলো টুয়ার্ডস রাইট, ফার্স্ট ফিঙ্গার হলো ইনটু দা পেজ। সো তাহলে সেকেন্ড ফিঙ্গার কোন দিকে আসে? ডাউনওয়ার্ড। আমি ভুলে মিডল ফিঙ্গারটা উপরের দিকে দিয়ে দিচ্ছি, মানে ইনটু দ্য পেজ দিয়ে দিছিলাম। তো তাহলে পরে ভুলে ফেলছি। কারেন্টের ডিরেকশনটা আসে এইদিকে। সো পার্টিকেলটা যেই দিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশন হলো কারেন্টের ডিরেকশন। সো তাহলে পার্টিকেলটা কি পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ? নেগেটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ। সো তাহলে অ্যানসার হবে এ। যে কি জিনিস, পার্টিকেলটা যেদিকে মুভ করতেছে তার উল্টা ডিরেকশন হলো কারেন্ট। সো দ্যাট ইমপ্লাইজ দ্য পার্টিকেল ইজ আ নেগেটিভলি চার্জড পার্টিকেল। যে এখানের জন্য কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসারটা কত? কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার হলো এ। কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার হলো এ। বুঝতে পারছো?
এখন 3 নম্বরে কি বলতেছে, in order to investigate the structure of the nucleus high energies are needed. One reason for this is that এখন তুমি নিউক্লিয়াস স্টাডি করবা, তো নিউক্লিয়াসটা তো সাইজে অনেক ছোট না, তো এখন নিউক্লিয়াস হলো সাইজে অনেক ছোট, তো তাহলে ওই নিউক্লিয়াসটাকে ইনভেস্টিগেট করার জন্য তোমার কি লাগবে, ডি ব্রগলি ওয়েভলেন্থটা ওই নিউক্লিয়াসের সাইজের সমান হইতে হবে, তাই তো? যে নিউক্লিয়াস হলো 10⁻15 মিটার এরকম ডায়ামিটারের একটা নিউক্লিয়াস, তো তাহলে তাকে স্টাডি করার জন্য তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ তো অত ছোট হইতে হবে, তো তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ এরকম ছোট হওয়ার জন্য কি দরকার, অনেক হাই এনার্জি দরকার। তো তাহলে হাই এনার্জি বেশি হলে পরে কি হবে, হাই এনার্জি বেশি হলে পরে ডি ব্রগলি ওয়েভলেন্থ ছোট হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ ছোট হলে পরে তখন ইজিলি ওটাকে স্টাডি করতে পারবে। এখানের জন্য আমাদের অ্যানসারটা কি, ডি। কি জিনিস এইটা, যে the de Broglie wavelength is inversely proportional to a particle's velocity, তো তাহলে ভেলোসিটি বাড়লে পরে ডি ব্রগলি ওয়েভলেন্থ কমবে, এন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ যত ছোট তত আমরা স্মলার জিনিসকে কি করতে পারবো, ইনভেস্টিগেট করতে পারবো। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে আমরা দেখি কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে। A strong magnetic field of flux density B can be used to trap a positive ion, making it follow a circular orbit as shown. আচ্ছা, তো এখন এ নম্বরে বলতেছে কি, explain how the magnetic field maintains the ion in a circular orbit. You may add to a copy of the diagram if you wish. So তাহলে পরে এখানের মধ্যে কি হচ্ছে, তোমার চার্জড পার্টিকেলটা এরকম একটা সার্কুলার পাথ, যে ক্লকওয়াইজ ডিরেকশনে এরকম একটা সার্কুলার পাথ এসে ট্র্যাপ হয়ে আছে। সো তাহলে পরে এখানে বললো যে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে আয়নটাকে সার্কুলার অরবিটে ঘোরাচ্ছে। এখানের মধ্যে আমরা অ্যানসারটা কি বলতে পারি, এখানের মধ্যে আমরা বলতে পারি এরকম যে কি হবে, the charged particle will be experiencing a force perpendicular to the direction of its movement. যে চার্জ পার্টিকেলটা যেদিকে মুভ করবে সে কি পাবে, it will experience a force perpendicular to the direction of its movement, so তাহলে towards the center of a circle, তো তাহলে the magnetic force is acting as what, the magnetic force is acting as a centripetal force, so তাহলে এটার জন্য কি হবে, the charged particle will move in a circular path। যে এখানের জন্য অ্যানসারটা কি বলছে দেখাও, কোশ্চেন নাম্বার 4 এ এই যে ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট এট রাইট অ্যাঙ্গেলস টু দ্য মুভমেন্ট অফ দ্য আয়ন, ওই চার্জ পার্টিকেলের মুভমেন্টের পারপেন্ডিকুলার, যে রাইট অ্যাঙ্গেলে কাজ করতেছে। সো তাহলে দ্য ফোর্স ইজ সেন্ট্রিপিটাল, তো এই সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য সে কি করতেছে, সার্কুলার পাথে ঘুরতেছে। বুঝতে পারছো? এরপরে বি নম্বরে কি বলতেছে, শো দ্যাট দ্য মাস m অফ দ্য আয়ন উইল বি গিভেন বাই দিস ফর্মুলা। তো তাহলে এখন এখানে ম্যাসটা আমরা এইভাবে করে বের করব কিভাবে। সো ফার্স্ট অফ অল তোমার এটা যদি আমরা ইয়েতে যাই, নোটপ্যাডে যাই, তো তাহলে পরে বেটার, এটা কি 7b এক্সাম প্র্যাকটিস 4b। হ্যাঁ, এটা একটু আবার বুঝাবে, আমি বুঝিনি। এ নাম্বারে বলছে যে এই চার্জ পার্টিকেলটাই সার্কুলার পাথে কেন মুভ করবে, এটা জিজ্ঞাসা করছে। তো তাহলে কোন একটা চার্জ পার্টিকেলকে সার্কুলার পাথে মুভ করানোর জন্য আমরা কি করি, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি এমন হয় যে সে সার্কুলার পাথে মুভ করবে, সেন্ট্রিপিটাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লক, মানে বুঝলাম না ভাই। ম্যাগনেটিক ফিল্ড চার্জড পার্টিকেলের উপরে যে ফোর্স এক্সার্ট করে কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করে, একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যাচ্ছে, একটা চার্জ পার্টিকেল এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যাবে, তো এখন ম্যাগনেটিক ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে, এই হলো ম্যাগনেটিক ফিল্ড, এই হলো তোমার একটা চার্জ পার্টিকেলের মুভমেন্ট, যে কারেন্টের ডিরেকশন হলো এইটা, ঠিক আছে।
সো কারেন্টের ডিরেকশন হলো এইদিকে আর ম্যাগনেটিক ফিল্ড হলো ইনটু দা পেজ। সো তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে আসে বের করো তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। ভাইয়া উপরে। উপরে, তো তাহলে এই ডিরেকশনটা কি ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে কেমন হইলো? প্যারালেল হইলো নাকি পারপেন্ডিকুলার টু দা ম্যাগনেটিক ফিল্ড? পারপেন্ডিকুলার। তো তাহলে কারেন্টের ডিরেকশনের সাথে কি হলো, প্যারালেল নাকি পারপেন্ডিকুলার? কারেন্টের সাথে ভাই পারপেন্ডিকুলার। তো তাহলে কারেন্টের সাথেও পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ডের সাথেও পারপেন্ডিকুলার। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড একটা চার্জ পার্টিকেলকে কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করে? পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন ইন হুইচ দ্য চার্জ পার্টিকেল ইজ মুভিং। বুঝতে পারছো? ম্যাগনেটিক ফিল্ড কি করে, একটা জি ভাই। চার্জ পার্টিকেল যেদিকে মুভ করে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স এক্সার্ট করে। সো তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি এরকম ফোর্স এক্সার্ট করে, সো তাহলে পরে ওইটার জন্য সে কি করবে, পার্টিকেল মুভ করতেছে যেদিকে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ফোর্স পায়, সো তাহলে সে কি করবে, একটা সার্কুলার পাথে ঘুরবে না? জি ভাই। তো তাহলে the force that acts perpendicular to the direction of motion is a centripetal force, and একটা centripetal force এর জন্য কি করবে, একটা চার্জ পার্টিকেল সার্কুলার পাথে ঘুরবে। বুঝতে পারছো? জি ভাই। তো এখন বলতেছে বি নাম্বারে যে mass of the charged particle এই ফর্মুলা দিয়ে বের করা যায় এটা শো করতে। তো ফার্স্ট অফ অল কি করা লাগবে এখানের জন্য, আমরা যদি এখানে নোটপ্যাডের মধ্যে দেখি, ফার্স্টে r is equal to mv by bq, আবার velocity is equal to 2 pi r divided by t, or 2 pi r into 1 by t। এখন 1 by t কে কি লেখা যায়, ফ্রিকোয়েন্সি বলা যায় না? ফ্রিকোয়েন্সি is equal to 1 by জি টাইম ভাই। না? তো তাহলে পরে এখানে এটাকে ফ্রিকোয়েন্সি বলা যায়। সো এখন এখানের মধ্যে v is equal to 2 pi, এখন রেডিয়াসের জায়গায় এটা বসাবো mv by bq into frequency। সো এখন এখানে ম্যাসটাকে যদি সাবজেক্ট করি তো তাহলে কি হয়, ভেলোসিটি ভেলোসিটি কাটাকাটি। তো এখন ম্যাসটাকে সাবজেক্ট করলে ম্যাস ইজ ইকুয়াল টু bq ডিভাইডেড বাই 2 pi f। বুঝতে পারছো? এই প্রুফ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না ভাই। এরপরে এখন সি নাম্বারে কি বলতেছে, সি নাম্বারে বলতেছে যে the above arrangement will not prevent a positive ion from moving vertically। তো তাহলে ভার্টিক্যালি মুভ করতে কোনো সমস্যা করবে না, শুধু হরাইজন্টালি কি করবে, তাকে একটা সার্কুলার পাথে ঘোরাবে। লাইক তোমার চার্জ পার্টিকেলটা এরকম স্পাইরাল করে করে উপরের দিকে উঠতে পারে, তো এই জিনিসটা বলতেছে। তো বললো যে টু ডু দিস a weak electric field is applied using the arrangement shown below। সো তাহলে একটা এই ম্যাগনেটিক ফিল্ড তো আছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম একটা সার্কেলের মধ্যে আটকাবে। এখন এই সার্কেলে তো আটকাইতেছে কি, যে হরাইজন্টালি যেন পার্টিকেলটা বের হইতে না পারে, কিন্তু এই পার্টিকেলটাকে কি করা যাবে, এই চার্জ পার্টিকেলটা সে তো হরাইজন্টাল একটা সার্কেলের মধ্যে ট্র্যাপ হয়ে আছে, কিন্তু তার উপরে যদি এখন আমরা কি করি, তার উপরে যদি এখন আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, এখানে যদি কোনো একটা এরকম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তো তখন কি করবে, চার্জ পার্টিকেলটা উপরে বা নিচে ওরকম অ্যাসেলারেট করতে পারবে, যে উপরে সার্কুলার পাথেও ঘুরতে থাকবে, উপরে উঠতে থাকবে বা নিচে নামতে থাকবে, এরকম ভার্টিক্যালি মুভ করবে আর কি। এখন বলতেছে এক্সপ্লেইন হাউ দ্য ইলেকট্রিক ফিল্ড প্রিভেন্টস দ্য আয়ন মুভিং ভার্টিক্যালি।
যে এখন ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করে কি করছে, ইলেকট্রিক ফিল্ডটা উপরে দেখো কি দিছে, উপরে পজিটিভ নিচে পজিটিভ ইকুয়াল অ্যামাউন্টে, সাইডে নেগেটিভ এই সাইডেও নেগেটিভ ইকুয়াল অ্যামাউন্টে। সো তাহলে এটার জন্য কি হবে, এটার জন্য চার্জ পার্টিকেলটা যদি উপরে মুভ করতে নেয় পজিটিভের কাছে রিপেল হয়ে নিচে চলে আসবে, নিচে নামতে নিলে এই পজিটিভের কাছে রিপেল হয়ে উপরে চলে যাবে। সো তাহলে ভার্টিক্যালি উপরে নিচে সে কি করতে পারলো না, মুভ করতে পারলো না। বুঝতে পারছো? নরমালি শুধু যদি ম্যাগনেটিক ফিল্ডটা থাকতো, শুধু ম্যাগনেটিক ফিল্ডটা থাকলে পরে কি হতো, শুধু ম্যাগনেটিক ফিল্ড থাকলে পরে পার্টিকেলটা ভার্টিক্যালি উপরেও মুভ করে 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 স্পাইরাল করে চলে যেতে পারতো। কিন্তু এটা যেন না হয় এর জন্য কি করা হয়েছে, এটা যেন না করতে পারে, যে ভার্টিক্যালি যেন মুভ করতে না পারে এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে পার্টিকেলটাকে একদম সুন্দর একটা শুধু একটা সার্কুলার পাথের মধ্যে আটকায় রাখতেছে। কি বলতেছে এখানের মধ্যে দেখো, এই যে the positive field above and below the ion repel the ion। সো তাহলে পরে ওই আয়নটা যদি উপরে বা নিচে যাইতে নেয় তো তাইলে পরেও পারবে না। কেন? বিকজ উপরে যাইতে নিলে উপরের ইলেকট্রিক ফিল্ডটা রিপেল করে নিচে নামাবে, নিচে যাইতে নিলে নিচের ইলেকট্রিক ফিল্ড এটাকে রিপেল করে উপরে পাঠিয়ে দিবে। সো তাহলে সে ওই সার্কুলার পাথ ছাড়া ভার্টিক্যালিও তার এখন মুভমেন্টটা কি হয়ে গেছে, রেস্ট্রিক্ট হয়ে গেছে। বুঝতে পারছো আরিফিন? কথা কি শুনতে পারতেছো নাকি ইন্টারনেট ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে পরে এর পরেরটা আমরা দেখি, পরের কোশ্চেনে কি বলতেছে। বলতেছে দিস ডিভাইস ইজ নোন অ্যাজ আ পেনিং ট্র্যাপ, যে এই ডিভাইসটার মধ্যে কি করে, আবার কি হলো, আচ্ছা। তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে এখানের জন্য কাজটা কি, এর পরের কোশ্চেনে কি বলতেছে যে এটা এই ডিভাইসটার নাম হলো একটা পেনিং ট্র্যাপ। কি করবে, it can be used to determine the mass of an ion to an accuracy of 3 parts in a million। সো তাহলে অনেক হাই অ্যাকুরেসিতে কি করতে পারে, একটা পার্টিকেলের ম্যাস ডিটারমাইন করতে পারে। যে ম্যাসের ফর্মুলাটা বের করছি না, এই ফর্মুলা দিয়ে কি করা যাবে, পার্টিকেলের ম্যাস ডিটারমাইন করা যাবে। তো এখন বলতেছে শো দ্যাট দ্য ম্যাস অফ আ সালফার আয়ন ক্যান বি মেজার্ড টু দ্য নিয়ারেস্ট 0.0000 চারটা 01 ইউ। এখন বলতেছে সালফারের ম্যাস হলো এত, তো তাহলে বলছে কি 3 পার্টস ইন 1 মিলিয়ন, তো তাহলে পরে অ্যাকুরেসি হলো এরকম। তো তাহলে পরে 32.0645 ইউ ইন্টু 3 পার্টস ইন 10 মিলিয়ন। তো তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6।
আর এটার জন্য U is the abbreviation of atomic mass unit. 1U সমান কতটুকু mass? 1U সমান হলো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে পরে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট হলো তোমার এনার্জির ভ্যালু। সো তাহলে পরে এখানের জন্য আমরা যদি কাজটা করি, ধরো 1 মিনিট। ওয়ান ইউ ইজ ইকুয়াল টু এতটুকু ম্যাস। তো তাহলে পরে 32.0645 3 parts in 10 million তো তাহলে পরে এই ম্যাচটাকে যদি 3 parts in 10 মিলিয়ন করে তো তাহলে পরে কত আসে? এটা মাল্টিপ্লাই করলে দেখো তো ফারহান, ক্যালকুলেটরে এটা বসাও তো, দেখো তো কত হয়, কত ইউ আসে। ইউ বসাবো ক্যালকুলেটরে? না না, ইউ দরকার নাই, তুমি 32.0645 ইন্টু 3 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এটা বসাও। 9.61935 into 10 raised to power minus 6. 1935. এটা জি ভাই। তো এখন এটাকে যদি 10 টু দি পাওয়ার ইয়েতে নাও তো তাহলে কত আসে? 0.12345619 এরকম না? 9. জি ভাই। তো এত ইউ মানে 0.0000। এখন এই 96 কে এখানে যদি এটাকে লিখি তো তাহলে পরে এইটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? জি ভাই। তো তাহলে পরে এটা প্রথমে আমাদের এটার অ্যান্সার যে ফার্স্ট স্টেজে শো করতে বলছে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি বলতেছে? আন্ডার সার্টেন কন্ডিশনস নিউক্লিয়াই অফ সালফার এমিট আ গামা রে উইথ আ নোন এনার্জি অফ কত? 2.2 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য রেজাল্টিং লস ইন মাস অফ আ সালফার আয়ন ইন ইউ এন্ড শো দ্যাট দিস ভ্যালু কুড বি ডিটারমাইন্ড বাই দ্য পেনিং ট্র্যাপ টেকনিক। তো তাহলে পরে বললো যে সালফারের নিউক্লিয়াসের থেকে কি করে গামা রেডিয়েশন রিলিজ করা যায় কত এনার্জির? 2.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তো তাহলে 2.2 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ করতে কতটুকু ম্যাস লাগে? 2.2 মেগা ইলেকট্রন ভোল্ট রিলিজ করতে কতটুকু ম্যাস লাগে? এখানে আমরা এমন বলতে পারি কি 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট রিলিজ হয় ফ্রম 1 ইউ, তাই না? ফারহান বুঝতে পারছো যে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট 1 ইউ সমান ম্যাস থেকে পাই। তো তাহলে পরে 1 মেগা ইলেকট্রন ভোল্ট ম্যাস কত লেখা ইয়ে থেকে পাবো? 1 বাই 931.5, তাই না? জি ভাই। 1. তো তাহলে 2.2 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি কত ম্যাস থেকে পাবো? 1 বাই 931.5 ইনটু 2.2, তাই না? জি ভাই, আসে হলো ভাই 2.36 into 10 raised to power minus 3. তো তাহলে পরে 2.36 ইনটু 10 টু দি পাওয়ার